গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই অনেক বাড়ি আছে এবং অনেকে থাকে, তাই তো? আচ্ছা, থাকে। তাহলে তোমরা তাদের কি নামে চেনো? প্রতিবেশী নামে চেনো, তাই না? তোমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা কে হয় তোমার? প্রতিবেশী। আচ্ছা, এই প্রতিবেশীর সঙ্গে কিন্তু আমাদের সবসময় সুসম্পর্ক বজায় রাখা উচিত। কেন বলো তো? তার কারণ বিপদে আপদে কিন্তু এই তোমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরাই সাহায্য করতে ছুটে আসবে, তাই না? ঠিক তেমনি আমরা যে দেশে বসবাস করছি, ভারতবর্ষ, সেই ভারতবর্ষ দেশেরও কিন্তু অনেক প্রতিবেশী দেশ রয়েছে। আজকে তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়, ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সাথে সম্পর্ক। দেখো স্টুডেন্ট, প্রথমে আমরা জানবো যে প্রতিবেশী দেশগুলো কোনগুলি এবং উপমহাদেশ কাকে বলা হয়। দেখো, কোনো দেশের আশেপাশে যে দেশগুলো বসবাস করছে তাকে আমরা কি নামে চিনলাম? প্রতিবেশী দেশ, তাই তো? এবং এই যে হিমালয় পর্বতমালা অবস্থান করছে তার দক্ষিণ দিকে কিন্তু অবস্থান করছে আমাদের দেশ ভারতবর্ষ, তাই তো? এই ভারতবর্ষকে কেন্দ্র করে দেখো নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, আফগানিস্তান, এদের চারিদিকে কিন্তু ভারতের চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? এবং এই দেশগুলোর সাথে ভারতের কিন্তু যে সামাজিক মিল সেটাও কিন্তু খুব বেশি। এছাড়া ভারত এই যে দেশগুলো বললাম, কেন্দ্রে কিন্তু ভারতবর্ষ অবস্থান করছে। জনসংখ্যা এবং আয়তনেও কিন্তু ভারতবর্ষ এদের থেকে অনেকটাই বৃহত্তম। তাই এক কথায় এই সমস্ত অঞ্চলগুলোকে একত্রে আমরা কি নামে চিনি? ভারতীয় উপমহাদেশ নামে চিনি। তাহলে তোমরা যদি পরীক্ষায় আসে যে ভারতীয় উপমহাদেশ কাকে বলে, আশা করি তোমরা নিশ্চয়ই বলতে পারবে। ভারতকে কেন্দ্র করে তার চারিদিকে যে ছোট ছোট দেশ রয়েছে, যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি যে দেশগুলো রয়েছে তার সাথে তার সামাজিক মিল অনেক বেশি এবং ভারতবর্ষ কিন্তু এদের কেন্দ্রে অবস্থান করছে। আয়তনে এবং জনসংখ্যাও কিন্তু ভারতবর্ষ সব থেকে বড়। তাই এই অঞ্চলকে, সমগ্র অঞ্চলকে একত্রে আমরা কি বলবো? ভারতীয় উপমহাদেশ। দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে স্টুডেন্ট, এটা ভারতবর্ষ, তোমরা সকলেই জানো ভারতের ম্যাপ। দেখো, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, এপারে রয়েছে বাংলাদেশ, নিচে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো দেখো কেন্দ্রে রয়েছে কিন্তু একদম ভারতবর্ষ, অর্থাৎ মাঝখানে রয়েছে। তাই এই সমগ্র অঞ্চলকে একসাথে আমরা কি বলবো? ভারতীয় উপমহাদেশ। এক নজরে দেখো স্টুডেন্ট, এক নজরে আমরা ভারতবর্ষের সাথে যে অন্যান্য দেশগুলো সম্পর্কে জানলাম, সেই দেশগুলো কোনটা ভারতের কোন দিকে অবস্থান করছে, এছাড়া ভারতবর্ষের সাথে কোন দেশের স্থলভাগ বেশি বা কোন দেশের সাথে ভারতবর্ষের আহ, জলভাগের সাথে সীমানা রয়েছে, এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তাহলে প্রথমেই চলে আসি আমরা। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো কিন্তু 9টি। খুব ভালো করে মনে রাখবে, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। এবারে চলো চট করে দেখে নেই সেই প্রতিবেশী দেশ 9টি কি কি। দেখো, 1 নেপাল, 2 ভুটান, 3 বাংলাদেশ, 4 শ্রীলঙ্কা, 5 পাকিস্তান, 6 মায়ানমার, 7 মালদ্বীপ, তারপরে আসছে চীন আর আফগানিস্তান। এই যে টোটাল 9টা দেশ বললাম, এই 9টা দেশ কিন্তু ভারতবর্ষের প্রতিবেশী দেশ। দেখো, ভারতবর্ষের এদিকে কিন্তু রয়েছে, পশ্চিম দিকে রয়েছে কিন্তু আরব সাগর এবং পূর্বে বর্তমান করছে বা পূর্বে অবস্থান করছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে দেশগুলো প্রতিবেশী দেশ তাদের সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের সীমানা স্পর্শ করেছে।
এবারে দেখো প্রতিবেশী দেশগুলি কোনটি ভারতের কোন দিকে অবস্থান করছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু এটা সমান ইম্পর্টেন্ট। দেখো উত্তর দিকে কোন কোন দেশ অবস্থান করছে, তোমরাই ছবি দেখে বলো আমাকে স্টুডেন্ট। উত্তর দিক কোনটা? এই উপরের দিকটা, তাই না? তাহলে এই উত্তর দিকে কোন কোন দেশ অবস্থান করছে? ভেরি গুড, নেপাল, ভুটান, চীন, তাই তো? আচ্ছা, তাহলে উত্তর দিকে কিন্তু ভারতবর্ষের উত্তর দিকে নেপাল, ভুটান, চীন কিন্তু অবস্থান করছে। যদি এবার বলি আমি যে উত্তর পশ্চিমে, অর্থাৎ এই দিকটা পশ্চিম দিক আর এই দিকটা হচ্ছে উত্তর দিক, এর মাঝে যে অংশটা রয়েছে উত্তর পশ্চিম, সেইখানে কোন দুটি দেশ অবস্থান করছে? পাকিস্তান আর আফগানিস্তান। ভেরি গুড। এবারে চলে আসি আমরা দক্ষিণ দিকে, অর্থাৎ একেবারে যে নিচের দিকে অংশটা, সেটাকে আমরা কি বলবো? দক্ষিণ দিক, তাই তো? তাহলে দক্ষিণ দিকে কোন কোন দেশ রয়েছে আমাদের প্রতিবেশী দেশ? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আর মালদ্বীপ, তাই তো? আচ্ছা, এইবারে যদি আমি পূর্ব দিকে আসি, পূর্ব দিকে দেখো রয়েছে বাংলাদেশ আর মায়ানমার। স্বাধীনতার আগে স্টুডেন্ট এই যে বাংলাদেশ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু ভারতের মধ্যেই ছিল। স্বাধীনতার পরে এই অংশটা পূর্ব বাংলা হয়ে যায় এবং আমাদের এটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর, যে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত স্থলভাগের সীমানা ভাগ করে নিয়েছে। তাহলে ছবি দেখো আর আমাকে বলো যে কোন কোন দেশের সাথে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। জলভাগ নয় কিন্তু, জলভাগটা কিন্তু এইগুলো, এগুলো কিন্তু সমগ্র জলভাগ। আমি বলছি তোমাদের স্থলভাগের কথা। তাহলে উপরে বুঝতেই পারছো, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, চীন আর মায়ানমার, তাই না? কেবলমাত্র শ্রীলঙ্কা আর মালদ্বীপের সাথে কিন্তু আমাদের স্থলভাগের কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলে? 7টা যে প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের সীমানা, স্থলভাগের সীমানা রয়েছে, সেগুলো হলো নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চীন আর মায়ানমার। কেবলমাত্র মালদ্বীপ আর শ্রীলঙ্কার সাথে আমাদের কোনো স্থলভাগের সীমানা নেই। এরপরে দেখো, প্রতিবেশী দেশ বাংলাদেশে 3 দিক ঘিরে রয়েছে কিন্তু ভারতের সীমানা। দেখো বাংলাদেশ তোমরা সবাই জানো কোনটা, এইটা কিন্তু হচ্ছে বাংলাদেশ, তাই না? এই বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, আর পূর্ব, পশ্চিম, উত্তর সব দিকে কিন্তু রয়েছে ভারতবর্ষ। দেখো এদিকে ভারতবর্ষ, উপরেও ভারতবর্ষ, আর এই ডান দিকেও কিন্তু ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ কিন্তু 3 দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছে। 5 নম্বর দেখো, সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম হলো নেপাল আর ভুটান। দেখো এদের কোনো কিন্তু সমুদ্র বা কোনো কিছু স্পর্শ করে নেই, সম্পূর্ণ স্থলভাগ বেষ্টিত। এই যে নেপাল আর 2 ভুটান। নেপাল ভুটান আমরা জানি যে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থান করছে, সেখানে প্রচুর পাহাড় পর্বত লক্ষ্য করা যায়, ফলে সেখানে কিন্তু সাগরের বা মহাসাগরের তেমন স্পর্শ নেই। আচ্ছা, এরপরে দেখো আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন 2টি প্রতিবেশী দেশের নাম বলো, বা এমন একটি প্রতিবেশী দেশের নাম বলো। দেখো আরব সাগর ভারতবর্ষের একেবারে পশ্চিম দিকে, এই যে আরবিয়ান সি, তাই না? এর বাংলা হচ্ছে আরব সাগর। এই আরব সাগরকে দেখো স্পর্শ করেছে একমাত্র কে? পাকিস্তান না? তাহলে তোমাদের কি উত্তর হবে? যে আরব সাগরকে স্পর্শ করেছে পাকিস্তান। 7 নম্বর দেখো, প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে কোনো সমুদ্র বন্দর নেই। ঠিক আছে, প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। আচ্ছা, এরপরে 8 নম্বর পয়েন্টে দেখো, কলকাতা বন্দরের ওপর কিন্তু নেপাল আর ভুটানের যে প্রতিবেশী দেশ নেপাল ভুটান, সেই প্রতিবেশী দেশ কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল। দেখো এই নেপাল আর ভুটানে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই, আমরা আগেই জানলাম, তাই তো? তাহলে বাইরের দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? একদমই ঠিক। কলকাতা বা এই যে ভারতবর্ষের যে বন্দরগুলো, সেইগুলো কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য এই নেপাল ও ভুটানকে খুব সাহায্য করে। তাহলে
প্রতিবেশী দেশের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ভালো রাখছি আমরা, তাই না? দেখো 9 নম্বর, ভারত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে সম্পূর্ণ জলপথে ব্যবসা বাণিজ্য করে। এই যে ভারতবর্ষ, কোনো স্থলভাগের কিন্তু কোনো সম্পর্ক নেই, তাহলে ভারত আর যে মালদ্বীপ সেটা কিন্তু জলপথের দ্বারাই কিন্তু সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করে, এবং শ্রীলঙ্কার সাথেও কিন্তু জলপথের সাহায্যে ভারতবর্ষ ব্যবসা বাণিজ্য করে থাকে। এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো স্টুডেন্ট, এই যে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা এই দুটিকে কিন্তু ভাগ করেছে একটা প্রণালী। সেই প্রণালীর নাম কি বলতো? সেই প্রণালীটার নাম হচ্ছে কিন্তু পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে তাহলে কে? পক প্রণালী। আচ্ছা, এরপরে 12 নম্বরটা দেখো, পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্য দুটি কিন্তু 3টি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করেছে। দেখো তোমার ছবিটাই বুঝতে পারবে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কোথায়? এখানে নয়, এরকম ভাবে গেছে, তাই না? এই পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু 3টি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে। কোন কোনটা? বাংলাদেশ, নেপাল, এই অবধি কিন্তু পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এপারে নেপাল রয়েছে, উপরের দিকে ভুটান রয়েছে, এবং ডান দিকে পূর্ব দিকে কিন্তু কি রয়েছে? বাংলাদেশের সীমানা রয়েছে। তাহলে 3টি দেশের সীমানা কিন্তু এখানে পড়ছে, এবং এখানে কিন্তু আরো একটি রাজ্য রয়েছে, সেটার নাম কিন্তু সিকিম রাজ্য। সেই সিকিম রাজ্য কিন্তু নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমানাও কিন্তু বর্তমান রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যে কিন্তু দুটি যে এমন রাজ্য যার সাথে 3টি আন্তর্জাতিক দেশের সীমানা স্পর্শ করে। স্টুডেন্ট, এতক্ষণে তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের প্রতিবেশীর সাথে কিন্তু তোমাদের সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত, তাই তো? বিপদে আপদে তারাই তোমাদের সাহায্য করবে। ঠিক তেমনি ভারত ও তার প্রতিবেশী দেশগুলো মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে কিন্তু সার্ক তৈরি করেছিল। সার্ক, SAARC। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে এই সার্কের পুরো কথা কি এবং কয়টি দেশ নিয়ে এই সার্ক গঠন করা হয়েছে। দেখো, যদি আমরা প্রথমে বলি সার্কের পুরো কথা কি, সার্কের পুরো কথা হচ্ছে S ফর সাউথ, A ফর এশিয়ান, A ফর অ্যাসোসিয়েশন, আর ফর রিজিওনাল, আর C ফর হচ্ছে কোঅপারেশন। তাহলে পুরোটা একসাথে কি হচ্ছে? পুরোটা একসাথে হচ্ছে স্টুডেন্ট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে? মূলত 8টি দেশ নিয়ে কিন্তু এই সার্ক গঠন করা হয়েছিল। ঠিক আছে? যেটা আমরা দেখো এরপরেই পড়বো আমরা সার্কের গঠন। 1985 সালে কিন্তু ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান, এই যে 8টা দেশ, এই 8টা দেশ শান্তি, স্থায়িত্ব এবং যে অর্থনৈতিক প্রগতি, এগুলোর উদ্দেশ্যেই সার্কের গঠন করা হয়েছিল। তাহলে কত সালে সার্ক গঠন করা হয়েছিল? 1985 সালে। দেখো, যখন সার্ক গঠন করা হয় সেটি কিন্তু আহ, বাংলাদেশের যে রাজধানী ঢাকার রয়েছে, সেই ঢাকা শহরে কিন্তু এই সার্কটা কিন্তু গঠন করা হয়েছিল। তবে সার্কের যদি আমি সদর দপ্তর বা প্রধান কার্যালয় বলে থাকি, সেটা কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তোমাদের কিন্তু এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। সার্ক কয়টি দেশ নিয়ে গঠিত? তাহলে স্টুডেন্ট 8টি দেশ। ভেরি গুড। সার্কের পুরো কথা কি? ভেরি গুড, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাই তো? এবারে তোমরা আমাকে বলো কত সালে সার্ক গঠন করা হয়েছিল? 1985 সালে, তাই তো? আর সার্কের সদর দপ্তর কোথায়, অর্থাৎ প্রধান কার্যালয় কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ঠিক আছে? এরপরে স্টুডেন্ট আমরা যে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে জানলাম, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এই দেশগুলো সম্পর্কে কিন্তু আমরা টুকটাক জানবো। তার আগে এখানে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সার্কের প্রতীক চিহ্ন, এবং এই 8টি দেশ নিয়েই কিন্তু সার্ক গঠন হয়েছে। ভারত দেখো রয়েছে মাঝখানে, এবং এই চারপাশে সার্ক সদস্য 7টি দেশ কিন্তু রয়েছে। এই 7টি দেশের মধ্যে আমরা
নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। তাহলে চলো আমরা প্রথমে যে দেশটা নিয়ে আলোচনা করব সেই দেশটি হলো কিন্তু নেপাল দেশ। কয়েকটি প্রতিবেশী দেশের সংক্ষিপ্ত পরিচয়। তাহলে আমরা প্রথমে দেখব নেপাল সম্পর্কে। দেখো, নেপাল কিন্তু ভারতবর্ষের কোন দিকে অবস্থিত স্টুডেন্ট? তোমরা বলো, প্রতিবেশী দেশের তোমরা তো সীমানা পড়লে। ভেরি গুড। ভারতবর্ষের একেবারে উত্তর দিকে অবস্থিত নেপাল দেশ, তাই না? এই নেপাল দেশের সাথে কিন্তু স্টুডেন্ট ভারতবর্ষের অনেকটাই স্থলভাগের সীমানা বর্তমান রয়েছে। যেমন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, এরপরে বিহার, উত্তরপ্রদেশ, এই যে রাজ্যগুলোর সাথে কিন্তু নেপালের স্থলভাগের সীমানা রয়েছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, মাউন্ট এভারেস্টের নাম তোমরা শুনেছো? মাউন্ট এভারেস্ট নাম কিন্তু তোমরা শুনেছো। কিসের জন্য মাউন্ট এভারেস্ট বিখ্যাত বলো তো? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তাই না? এই মাউন্ট এভারেস্ট কিন্তু স্টুডেন্ট নেপালে অবস্থান করছে। হিমালয় যে পর্বতমালা রয়েছে, সেই হিমালয় পর্বতমালার সবথেকে উঁচু শৃঙ্গের নাম কিন্তু তাহলে তোমরা কি জানলে? মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থান করছে। এর ফলে কিন্তু স্টুডেন্ট প্রচুর পর্যটক তো আসেই নেপালে ভ্রমণ করতে। এছাড়া যারা পর্বতারোহী, অর্থাৎ যারা পর্বত যাদের চড়া, যাদের পেশা, তারা কিন্তু সারা বিশ্ব থেকে এই নেপালে পর্বতারোহণ বা পর্বতারোহণ করার জন্য কিন্তু নেপাল দেশে আসে। তাহলে চট করে আমরা এই নেপালের কিছু বিশেষ বিশেষ দিকগুলো জেনে নিই। তাহলে নেপালের উচ্চতম শৃঙ্গের নাম আমরা কি জানলাম? মাউন্ট এভারেস্ট, তাই তো? আচ্ছা, দেখো, নেপাল ভারতের কিন্তু একেবারে উত্তর দিকে অবস্থান করছে, তাই না? এই যে ছোট্ট দেশ, সেটার নাম কিন্তু নেপাল। উচ্চতম শৃঙ্গ কি নাম জানলাম? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮ মিটার। আচ্ছা, এরপরে আমরা আসবো নেপালের প্রধান নদী সম্পর্কে। নেপালের প্রধান নদীর নাম কিন্তু হচ্ছে, মনে রাখবে, কালীগণ্ডক। তাহলে নেপালের প্রধান নদীর নাম কি স্টুডেন্ট? কালীগণ্ডক, যার উৎপত্তি হয়েছে কিন্তু নহুপিল হিমালয়ের উঁচুতে তিব্বতের সীমান্তে এই কালীগণ্ডক নদীর উৎপত্তি হয়েছে। দেখো, নেপালের যে জাতীয় ফ্ল্যাগ, সেটা কিন্তু ঠিক এরকম দেখতে, ঠিক আছে? দেখো, নেপাল, আমি একটু একে বললাম যে ওয়েস্ট বেঙ্গলের সীমানা রয়েছে নেপালের সাথে, বিহার, তারপরে উত্তরপ্রদেশের সীমানাও কিন্তু এই নেপাল দেশের সাথে ভারতের রয়েছে। আচ্ছা, এটা গেল উচ্চতম শৃঙ্গ এবং প্রধান নদী। এরপরে স্টুডেন্ট দেখবো আমরা নেপালের রাজধানী কোথায়। তার আগে আমাদের যে পড়লাম একটু আগে আমরা, সার্কের সদর দপ্তর কোথায় বলো তো? ভেরি গুড, কাঠমান্ডুতে, তাই না? আমরা একটু আগে পড়লাম। এই কাঠমান্ডু শহরই কিন্তু নেপালের রাজধানী। তাহলে তোমরা কি মনে রাখবে? যে নেপালের রাজধানীর নাম হলো কি? কাঠমান্ডু। আচ্ছা, নেপালে যে ভাষা, প্রধান ভাষা, আমাদের প্রধান ভাষা কি? আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই আমরা এই বাংলাই কিন্তু আমাদের প্রধান ভাষা, তাই না? বা প্রথম ল্যাঙ্গুয়েজ, তাই তো? তেমনি নেপালের যে প্রধান ভাষা রয়েছে, সেই ভাষাকে আমরা কি বলে চিনি? নেপালি ভাষা, ঠিক আছে? এবারে চলে আসি প্রধান প্রধান কৃষিজ ফসল। দেখো, বাংলাদেশ কিন্তু কৃষিজ ফসলে তেমন ভাবে উন্নত না। তাও কিছু কিছু জায়গায় ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু ইত্যাদি কিন্তু নেপালের প্রধান প্রধান কৃষিজ ফসল। যেহেতু এটা পর্বতাঞ্চল বা পাহাড় পর্বত প্রচুর রয়েছে, সমতল ভূমিভাগ কম, তাই আহ, খুব ছোট ছোট জায়গায় ধাপ কেটে কিন্তু ধান গম চাষ করা হয়। হুম। এছাড়া কমলালেবু চাষ কিন্তু, বা আখ ইত্যাদি চাষ কিন্তু নেপালে খুব ভালো হয়। এরপরে দেখবো আমরা নেপালের প্রধান শিল্প। দেখো, খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবে কিন্তু নেপালে বৃহৎ যে খনিজ সম্পদ যে শিল্পগুলো, যেমন লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি যে শিল্পগুলো, সেই শিল্পগুলো কিন্তু নেপালে গড়ে ওঠেনি। এর পরিবর্তে কাগজ শিল্প, পাট শিল্প, সুতি বস্ত্র, চিনি, চর্ম, দেশলাই ইত্যাদি কিন্তু নেপালের প্রধান প্রধান শিল্প। আচ্ছা, এরপর দেখো প্রধান প্রধান শহর।
নেপালের প্রধান প্রধান শহরের মধ্যে আমরা আগেই জানলাম, নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শহর। দেখো এই যে উপরে ছবিটা, এটা কিন্তু কাঠমান্ডু শহর। নেপাল স্টুডেন্ট এমন একটা দেশ যে তার চারিদিকে কিন্তু পর্বত অবস্থান করছে, অর্থাৎ নেপালকে কিন্তু চারিদিক দিয়ে পর্বতরা ঘিরে রেখেছে। এই যে দেখো, এটা কিন্তু কাঠমান্ডু শহর। এরপরে যে নিচে ছবিটা দেখছি আমরা, এই ছবিটা কিন্তু হচ্ছে পোখরা, বিখ্যাত শহর পোখরা। এরপরে বিরাটনগর, জনকপুরও কিন্তু এই আহ, নেপালের প্রধান শহর। এছাড়া আমরা আর কি জানলাম? কাঠমান্ডু শহর জানলাম তো। আচ্ছা, তাহলে এই যে নেপাল সম্পর্কে আমরা জানছি, নেপালের প্রধান নদী কি তাহলে তোমরা বলো? ভেরি গুড, কালীগন্ডক, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, নেপালের পর্যটন শিল্প। দেখো স্টুডেন্ট, পর্যটন কিন্তু নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। তাহলে এই পর্যটনের উপরে নির্ভর করেই কিন্তু বিদেশের যে অর্থ, সেই মুদ্রা কিন্তু আহরণের প্রধান প্রধান এবং প্রথম উৎস কিন্তু এই পর্যটন। কারণ সারা বিশ্ব থেকে কিন্তু এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট, সে মাউন্ট এভারেস্টে কিন্তু মানুষ বা যারা পর্বতারোহী তারা কিন্তু এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসে। দেখো স্টুডেন্ট, পৃথিবীর যে 10টা উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে, তার মধ্যে 8টি কিন্তু এই নেপালে অবস্থান করছে। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসে। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা কিন্তু এই পর্বতারোহীদের বিশেষভাবে আকর্ষণ করে। এছাড়া কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি কিন্তু নেপালের দর্শনীয় স্থান। আচ্ছা, তোমরা কি কেউ কখনো লুম্বিনী নামটা শুনেছো? কিভাবে শুনেছো? তোমরা কিন্তু পড়ে এসেছো এই লুম্বিনী শহরের নামটা। নেপালের লুম্বিনী শহরে কে জন্মগ্রহণ করেছিলেন? একজন বিখ্যাত মানুষ। ভেরি গুড, গৌতম বুদ্ধ কিন্তু এই লুম্বিনী শহর, লুম্বিনীতে বা লুম্বিনী শহরেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তোমরা সকলেই চেনো গৌতম বুদ্ধকে, তাই তো? আচ্ছা, উপরে ছবিটা দেখো স্টুডেন্ট, পর্বতারোহীরা কিন্তু পর্বতে আরোহণ করছে, তাই না? এবং নিচে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিন্তু ভ্রমণ বা যারা ঘুরতে যেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু নেপাল কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তোমরা অনেকে দার্জিলিং গেছো, সিকিম গেছো, গেছো তো? সেখানে তোমরা কি দেখেছো? দূর থেকে দেখতে পাও যে দূরে দেখতে পাও যে পর্বতের মাথার চূড়োর উপরে বরফ পড়ে, তাই না? এরম শঙ্কু আকৃতির, তাই তো? দেখো এখানেও কিন্তু দেখো প্রচুর বরফ, অর্থাৎ এটাও কিন্তু একটা পর্বতের চূড়াতে অবস্থান করছে। আচ্ছা, তাহলে আমরা সামগ্রিকভাবে কি জানলাম? সামগ্রিকভাবে জানলাম কিন্তু নেপাল, এক নজরে নেপাল। তাহলে তোমরা আমাকে বলো যে নেপালের রাজধানীর নাম কি? ভেরি গুড, নেপালের রাজধানীর নাম কিন্তু হচ্ছে কাঠমান্ডু, তাই তো? নেপালের প্রধান যে শহর বা প্রধান, সরি, নেপালের যে প্রধান নদী, সেই প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদীর নাম কিন্তু হচ্ছে কালীগঙ্গা। ঠিক আছে, এরপরে স্টুডেন্ট আমরা ভুটান যে দেশ রয়েছে, সেই ভুটান দেশ সম্পর্কেও কিন্তু এক নজরে কিছুটা জিনিস দেখব। দেখো স্টুডেন্ট, এক নজরে ভুটান ভারতবর্ষের একেবারে উত্তর দিকে অবস্থিত আরেকটি ছোট্ট দেশ কিন্তু হচ্ছে ভুটান, তাই তো? উত্তর দিকে অবস্থিত তো। তোমরা একটু আগেই তো পড়ে আসলে যে ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত তিনটি দেশের নাম কি? নেপাল, ভুটান আর চীন। আচ্ছা, পূর্ব দিকে বলো তো কোন দেশ রয়েছে? পূর্ব দিকে কিন্তু রয়েছে বাংলাদেশ আর মায়ানমার, তাই তো? আচ্ছা, দেখো এই উত্তর দিকে যে অবস্থিত একটা ছোট্ট দেশ, সেটি কিন্তু হচ্ছে ভুটান। এই ভুটানের সাথে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কিন্তু সীমানা রয়েছে, এবং সেটি কিন্তু এই স্থলভাগের সীমানা। ঠিক আছে, স্থলভাগের দ্বারা কিন্তু ভুটান আর আমাদের পশ্চিমবঙ্গের যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে। আচ্ছা, দেখো ভুটান যে দেশ রয়েছে সেখানে প্রচুর বজ্র পড়ে বা বাজ পড়ে যেটাকে বলা হয়, এবং বাজ পড়ার সাথে সাথে কিন্তু প্রবল বৃষ্টিও কিন্তু এই ভুটানে লক্ষ্য করা যায়। তাই ভুটান দেশের কিন্তু একটা নাম আছে, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। তাহলে তোমরা যদি পরীক্ষায় আসে যে
কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? তোমরা কি লিখবে? যে ভুটান দেশকে কিন্তু বলা হয় বজ্রপাতের দেশ। আচ্ছা, এরপরে অন্যান্য যে বৈশিষ্ট্য রয়েছে ভুটানের সেগুলো আমরা জানবো। তার আগে দেখো, ভুটানটা কিন্তু হচ্ছে, ম্যাপটা দেখো, ভুটানটা হচ্ছে এই অংশটা কিন্তু হচ্ছে ভুটান, এবং এটা ভুটানের জাতীয় পতাকা। তাহলে প্রথমে আমরা জানবো যে ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি। দেখো, ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম হলো কিন্তু কুলা কাংড়ি। আচ্ছা, যদি বলে প্রধান নদীর নাম, প্রধান নদীর নাম কিন্তু হচ্ছে মানস। আচ্ছা, আর ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। আর ভাষা কি? ভুটান যে দেশ, এই ভুটান দেশের প্রথম বা প্রধান ভাষা কি? প্রধান ভাষা কিন্তু হলো জাংথা। তোমরা কি মনে রাখবে? মনে রাখবে যে ভুটানের উচ্চতম শৃঙ্গ কি নাম বলো? কুলা কাংড়ি। এবং ভুটানের প্রধান নদীর নাম কিন্তু হচ্ছে মানস, তিব্বত থেকে যেটা উৎপন্ন হয়েছে, মানস। আচ্ছা, এরপর ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী কিন্তু হলো স্টুডেন্ট থিম্পু। এরপর ভুটানের যে প্রধান ভাষা সেটাকে আমরা কি বলবো? জাংথা। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, ভুটানের যে প্রধান প্রধান কৃষিজ ফসল, গম, যব, ভুট্টা, আপেল, বড় এলাচ, কমলা লেবু কিন্তু ভুটানের প্রধান প্রধান ফসল। তাহলে ভুটানে কিন্তু যেহেতু পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু সমতল ভূমিভাগ খুবই কম রয়েছে, তাই যেটুকু অঞ্চল সমতল ভূমি রয়েছে বা পাহাড়ে বা পর্বতের ধাপ কেটে কিন্তু গম চাষ, যব, ভুট্টা, এছাড়া আপেল আর কমলা লেবু কিন্তু ভুটানে খুব ভালো হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে দেখো, প্রধান প্রধান শিল্প। ভুটানেও কিন্তু সেই নেপালের মতো খনিজ ভিত্তিক শিল্প কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি, তাই বড় কোনো ভারী শিল্প এখানে গড়ে ওঠেনি। এর পরিবর্তে সিমেন্ট শিল্প, কাঠ শিল্প, জ্যাম, জেলি কিন্তু, বা বিভিন্ন যে পানীয় প্রস্তুত সেগুলো কিন্তু খুব ভালো হয়। দেখো, উম, নেপাল এবং ভুটান এই দুটি প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা জানছি। নেপালটা জেনেছিলাম না যে ফল বা বিভিন্ন কমলা লেবু ইত্যাদি ভালো হয়, তেমনই কিন্তু এই ভুটানেও কিন্তু আহ, বিভিন্ন রকম ফল, ফলে যে জ্যাম, জেলি, পানীয় প্রস্তুত হয় বিভিন্ন ফলের মাধ্যমে, এটা কিন্তু ভুটানে খুবই বিখ্যাত। ঠিক আছে, এরপরে দেখো, ভুটানের প্রধান প্রধান শহর কি কি রয়েছে? ভুটানের প্রধান প্রধান শহর দেখো, ফুন্টসোলিং, পারো, পুনাখা, এই শহরগুলো কিন্তু ভুটানের প্রধান প্রধান শহর। আচ্ছা, এই দেখো এখানে একটা শহরের ছবি রয়েছে, এটা কিন্তু ভুটানের রাজধানী। কি বললাম? ভুটানের রাজধানী থিম্পু। এই থিম্পুরই কিন্তু এর ছবি রয়েছে তোমাদের সামনে। আচ্ছা, প্রধান প্রধান শহর আমরা জানলাম, ফুলসোলিং, পারো, পুনাখা, তাই তো? এরপরে স্টুডেন্ট দেখো যে ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প। ফল প্রক্রিয়াকরণ মানে এই যে বিভিন্ন রকম যে ভুটানে ফলগুলো হচ্ছে, সেখানে সেইগুলো কিন্তু আহ, কলকারখানায় বা বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু বিভিন্ন ফলের রস, জ্যাম, জেলি এইগুলোকে প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে। দেখো, আপেল, কমলালেবু, আনারস প্রভৃতি ভুটানের কিন্তু প্রধান প্রধান ফল, আমরা আগেই জেনেছি। এরপরে কি জেনেছি? যে এই সমস্ত ফল থেকে কিন্তু আচার, জ্যাম, জেলি তৈরিতে ভুটান পৃথিবী বিখ্যাত। ভুটান কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ করে থাকে এই জ্যাম, জেলি, আচার বা বিভিন্ন ফল থেকে যে তৈরি পানীয়, সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু ভুটান অর্জন করে থাকে। তাহলে এক নজরে ভুটানটা আমাদের এটুকুই হলো। ভুটানের তাহলে প্রধান নদী কি বলো তোমরা কেউ? ভুটানের প্রধান নদী হলো মানস। ভেরি গুড। ভুটানের প্রধান ভাষা কি স্টুডেন্ট? ভুটানের প্রধান ভাষা হলো জাংথা। ভেরি গুড। এরপরে কিন্তু স্টুডেন্ট আমরা যে দেশটি রয়েছে সেই দেশ সম্পর্কে হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ সম্পর্কেও কিন্তু আমরা এক নজরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লক্ষ্য করব। এক নজরে বাংলাদেশ। তোমরা স্টুডেন্ট প্রথমেই দেখো, এটা কিন্তু হলো বাংলাদেশের জাতীয় পতাকা। তোমরা জানো বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা কে গেয়েছেন বা কে রচনা করেছেন? বাংলাদেশে জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যেমন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, তেমনি বাংলাদেশেরও কিন্তু জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। কেন? দেখো, যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তার আগে কিন্তু বাংলাদেশ এবং ভারত কিন্তু দুটি আলাদা দেশ ছিল না, একই সাথে অবস্থান করত। 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন কিন্তু ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে কিন্তু পূর্ব বাংলা বলে একটা স্থান ভাগ করা হয়, ভারত থেকে আলাদা করা হয়। সেটি কিন্তু বর্তমানে যে পাকিস্তান রয়েছে সেই পাকিস্তানের অন্তর্গত করা হয়েছিল। পরে কিন্তু সেটি আবার 1971 স্বাধীনভাবে হয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ পায়। দেখো, এই যে পূর্ব দেশের দিকের যে অংশটা সেটা কিন্তু ছিল পূর্ব বাংলা, এবং আমরা যেখানে বর্তমানে বসবাস করছি পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলা কিন্তু ছিল পশ্চিমবঙ্গ। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে যে রাষ্ট্রটা অবস্থান করছে তার নাম হচ্ছে বাংলাদেশ। দেখো, এই অংশটা কিন্তু হলো বাংলাদেশ। স্বাধীনতার পরেই কিন্তু এটা আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে, তার আগে কিন্তু এটি ভারতের সাথে ছিল। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ভারতের সাথে কিন্তু সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা কিন্তু রয়েছে এই বাংলাদেশের সাথে। দেখো, অন্যান্য দেশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর তুলনায় কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ভারতবর্ষের স্থলভাগের সীমানা সব থেকে বেশি। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কারণ পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে কোন দেশের সাথে ভারতের সীমানা সব থেকে বেশি। তাহলে কি উত্তর হবে? বাংলাদেশ। এরপরে দেখো উচ্চতম শৃঙ্গ। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে কেওক্রাডাং। খুব ভালো করে মনে রাখবে, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডাং। প্রধান নদী, এখানে বাংলাদেশে কিন্তু অসংখ্য নদী রয়েছে, যেহেতু বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে প্রচুর নদী কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে যেটা প্রধান নদী সেটা হলো কিন্তু মেঘনা। তাহলে তোমরা কি জানলে? বাংলাদেশের প্রধান নদী হলো মেঘনা। এছাড়া আর কি কি নদী আছে তোমরা জানো? বলো তো। পদ্মা, ভেরি গুড। পদ্মা, যমুনা, এই নদীগুলো কিন্তু রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের রাজধানী যদি কথা আমরা বলি, বাংলাদেশের রাজধানী কিন্তু হলো ঢাকা শহর। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এবারে যদি আমরা বলি প্রধান ভাষা বাংলাদেশে, আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ভাষা কি? প্রধান ভাষা কি? বাংলা, ভেরি গুড। তেমনই কিন্তু বাংলাদেশেরও প্রধান ভাষা বাংলা। অর্থাৎ আমাদের সাথে, দেখো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কিন্তু অনেক মিল রয়েছে। শুধু ভাষাগত মিল নয় কিন্তু স্টুডেন্ট, কৃষিজ মিল রয়েছে, শিল্পগত মিল রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো প্রধান প্রধান কৃষিজ ফসল। তাহলে বাংলাদেশ কিন্তু কৃষিজ ফসল খুব উন্নত, যেহেতু সমভূমি অঞ্চল এবং পলিযুক্ত মাটি দ্বারা এই সমভূমি অঞ্চল গঠিত, তাই এখানে কিন্তু ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস বা চা ইত্যাদি কিন্তু বাংলাদেশের প্রধান প্রধান ফসল। যেহেতু মাটি খুবই উর্বর, তাই এই যে জিনিসগুলো যেগুলো বললাম আমি, এগুলো কিন্তু খুবই উন্নত। এবারে আসবো প্রধান শিল্প হিসেবে। দেখো, খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের অভাবে বাংলাদেশে কিন্তু আহ, ভারী শিল্প বা খনিজ ভিত্তিক শিল্প কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি। তবে পাট শিল্প, কাগজ, চিনি, বস্ত্র, সিমেন্ট বা তাঁত ও মৃৎশিল্প কিন্তু এখানে খুবই জনপ্রিয়। দেখো ছবিতে তোমরা ধান, গম, বিভিন্ন শাকসবজি, মাছ চাষ ইত্যাদি কিন্তু খুব ভালো হয় বাংলাদেশে। এছাড়া এই যে পাট শিল্পের কথা বললাম, পাট শিল্প কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ কিন্তু পাটজাত শিল্পে প্রথম স্থান অধিকার করে। এরপরে আমরা দেখব প্রধান প্রধান শহর। দেখো, বাংলাদেশে কিন্তু প্রধান প্রধান শহরগুলো কি কি? চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা ইত্যাদি হলো কিন্তু বাংলাদেশের প্রধান প্রধান শহর। আচ্ছা স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তাহলে, বাংলাদেশে যে প্রধান শিল্প সেই শিল্পটা কৃষি শিল্পের মধ্যে কি আসছে প্রধান শিল্প? পাট শিল্প, ভেরি গুড। কেন? বাংলাদেশে কিন্তু খুব উৎকৃষ্ট মানের পাট উৎপন্ন। আচ্ছা তোমরা বলো তো, এই যে পাট, পাট থেকে কি কি জিনিস তৈরি হয় জানো কেউ? পাট থেকে কিন্তু ব্যাগ, থলে, দড়ি,
ইত্যাদি কিন্তু প্রচুর পরিমাণে, যেগুলো আমরা নিত্য নতুন দিনে যে আমাদের বা দৈনন্দিন দিনে যেগুলো লাগে সেগুলো কিন্তু এই পাটজাত দ্রব্য থেকে তৈরি হয়। এবং এর প্রধান গুণ কি জানো? এর প্রধান গুণ স্টুডেন্ট হলো যে এগুলো পরিবেশে তেমন ক্ষতি করে না, পরিবেশ বান্ধব। যেমন প্লাস্টিক, পলিথিন এগুলো যেমন পরিবেশের ক্ষতি করে, পাটজাত দ্রব্য কিন্তু পরিবেশের ক্ষতি করে না। ঠিক আছে? তাই বর্তমান বাজারে কিন্তু পাটজাত দ্রব্যের চাহিদা দিনের পর দিন বাড়ছে। ঠিক আছে? এরপরে দেখো স্টুডেন্ট রয়েছে বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প। তাহলে আমরা কি জানলাম? যে বাংলাদেশের প্রধান কৃষিভিত্তিক শিল্প কি? পাট শিল্প, তাই না? বাংলাদেশ একটি কিন্তু কৃষি প্রধান দেশ, এবং বাংলাদেশ বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। এদের মধ্যে পাট হলো বাংলাদেশের প্রধান শিল্প। এছাড়া কি কি হতে পারে? দেখো, চা শিল্প হয় বাংলাদেশে কিন্তু, আরো ধান চাষও খুব ভালো হয়। কাগজ শিল্প বা রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি কিন্তু এই অঞ্চলে গড়ে উঠেছে বা বাংলাদেশে গড়ে উঠেছে। এছাড়া বাংলাদেশে কিন্তু কুটির শিল্প খুবই উন্নত। তোমরা অনেকে কুটির শিল্পের নাম শুনেছো? শুনেছো? আচ্ছা, যেমন টাঙ্গাইলের তাঁতের কাপড় ও ঢাকার যে মসলিন, সেই মসলিন কিন্তু পুরো জগৎ বিখ্যাত। সারা বিশ্বের কাছে কিন্তু এই টাঙ্গাইলের তাঁতের কাপড় বাংলাদেশের খুবই জনপ্রিয়। এছাড়া ঢাকার যে মসলিন কাপড়, সেই কাপড়ও কিন্তু পুরো পৃথিবীতেই কিন্তু বিখ্যাত। শক্তি সম্পদের অভাবে কারণে কিন্তু বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প কিন্তু তেমনভাবে গড়ে ওঠেনি। তাহলে স্টুডেন্ট, আমরা বাংলাদেশের যে কৃষিভিত্তিক শিল্প সেটা জানলাম, এবং আহ, আজকের ক্লাসে কিন্তু আমি স্টুডেন্ট তোমাদের কেবলমাত্র এই তিনটি দেশ, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই তিনটি দেশ নিয়ে আলোচনা করলাম। পরে একটা ক্লাসে আমি তোমাদের যে বাদবাকি দেশ রয়েছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো সম্পর্কে আমি অপর ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এরপরে স্টুডেন্ট, পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। হ্যাঁ, চলো সেগুলো আমরা একটু চট করে দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো স্টুডেন্ট, পারলে কিন্তু এগুলো তুমি খাতায় নোট ডাউনও করে নিতে পারো। ঠিক আছে? প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ সার্কের যে প্রধান কার্যালয় সেটা কোথায় অবস্থিত? বলে ফেলো। ভেরি গুড। কি বললে তুমি? কাঠমান্ডু। তাহলে কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তর অবস্থিত। ২ নম্বর পয়েন্টে দেখো, সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলো। অর্থাৎ এই যে দেশ কিন্তু কোনোভাবে জলভাগের সাথে সম্পর্ক নেই, সম্পূর্ণ স্থলভাগ রয়েছে। নেপাল আর ভুটান। ভেরি গুড, খুব ভালো বলেছো, নেপাল আর ভুটান। এই নেপাল আর ভুটান ভারতের কোন দিকে অবস্থান করছে স্টুডেন্ট? ভারতের একেবারে উত্তর দিকে, তাই তো? ভেরি গুড। এরপরে দেখো, ভারত এবং শ্রীলঙ্কা এই দুটি দেশকে কে বিচ্ছিন্ন করেছে, বা কার দ্বারা এই দুটি দেশ বিচ্ছিন্ন হয়েছে? খুব ভালো বললে, পক প্রণালী, তাই তো? ভারত ও নেপালে, ভারত ও শ্রীলঙ্কার যে ভাগ করেছে, কে করেছে তাহলে? পক প্রণালী। ৪ নম্বর দেখো, নেপালের রাজধানীর নাম কি? খুব সহজ, সার্কের যেখানে সদর দপ্তর অবস্থিত, কোথায় সেটা? কাঠমান্ডু। ভেরি গুড। তাহলে নেপালের রাজধানীর নাম কিন্তু হচ্ছে কাঠমান্ডু। ভুটানের প্রধান নদীর নাম? ভুটানের প্রধান নদীর নাম কিন্তু হচ্ছে মানস। আচ্ছা, এরপরে ৬ নম্বর প্রশ্নটা দেখো স্টুডেন্ট, এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যার সমুদ্র বন্দর নেই। তাহলে একটু আগেই আমরা দেখলাম না যে সমুদ্রের সাথে কিন্তু কোনো স্থানের যোগাযোগ নেই, কোন দুটি দেশ? সমুদ্র না থাকলে সমুদ্র বন্দর কি করে থাকবে, তাই না? ভেরি গুড, নেপাল আর ভুটানে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। ৭ নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্ট, যে বাংলাদেশের প্রধান শিল্পের নাম কি? একটু আগেই আমরা পড়লাম। কি শিল্প বাংলাদেশের প্রধান শিল্প? পাট শিল্প। কারণ এখানে যে মৃত্তিকা রয়েছে, সেই মৃত্তিকায় প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়, পলি মৃত্তিকায়। ঠিক আছে? এই পাট কিন্তু বিভিন্ন শিল্পের কাজে লাগে। ব্যাগ, পলিথিন এর যে পরিবর্তে যে
পলিথিনের যে পরিবর্তে যে হ্যান্ড ব্যাগগুলো, পলিথিন তো পরিবেশ নষ্ট করে এখন, তার পরিবর্তে যে ব্যাগগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু এই পাটের হয়, যা কিন্তু খুবই পরিবেশ বান্ধব, তাই তো? আচ্ছা, এরপরে দেখো সার্কের পুরো কথা কি। এই যে সার্ক পড়লাম আমি, SAARC, এর পুরো কথা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কি কোঅপারেশন, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই সার্ক কয়টি দেশ নিয়ে গঠিত? ভেরি গুড। সার্ক কিন্তু 8টি দেশ নিয়ে গঠিত, যার কেন্দ্রে রয়েছে কিন্তু ভারতবর্ষ, এবং তার চারিদিকে যে 7টি দেশ নিয়ে কিন্তু সার্ক গঠন করা হয়েছে। কত সালে সার্ক গঠন করা হয়েছে স্টুডেন্ট? 1985 সালে। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বর, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? অর্থাৎ সেখানে কিন্তু প্রায় সময় বজ্র পড়ে বা বাজ পড়ে। ভেরি গুড, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, তাই তো? আচ্ছা, তাহলে 10 নম্বর দেখে ফেলো, ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম কিন্তু হলো থিম্পু। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে বারবার মুখস্থ করবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। আচ্ছা স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি তাহলে পরের ক্লাসে তোমাদের সাথে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই যে 3টি দেশ, এই 3টি দেশ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে থ্যাংক ইউ ক্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।